আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গভীর শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ রাজনীতিবিদদের। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সংকট সমাধানে দ্রুত ভোটের তারিখ ঘোষণার দাবি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবার আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাধীনতার কাছে মাথা নত করেনি বাঙালি। রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতা। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র ভালোবাসা স্মরণ করল গোটা জাতি। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। তবে প্রত্যাশার সেই বাংলাদেশ পেতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ আর ২৪কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। যোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমার মনে হয় সেই স্বপ্ন পূরণের একটি স্কোপ তৈরি হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ যাতে আমরা হারিয়ে না ফেলি। ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা হয়তো আমাদের অধিকারটা ফিরে পাবো, কথা বলার অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষটা বলছেন, যেসব অপশক্তি আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করতে চায় তাদের রুখতে হবে এখনই। তারা বলছেন, ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। দুঃশাসনের শৃঙ্খল ভাঙা পরিবর্তিত দেশে রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ। বলছেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার যা যা করা দরকার সেইটা করেই আমরা নির্বাচন চাই। নির্বাচনে যৌক্তিক সময় অ্যাকচুয়ালি সাধারণ মানুষ নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলি যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলে, তাহলে আমরা এখন যে অবস্থায় আছি, জাতির আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন হবে। রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর অনেকেই এখন গ্রামমুখী। তাই এবারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবাই বলছেন, ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে সম্ভাবনার আগামী গড়তে যেমন রাজনীতিবিদদের দূরদর্শিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতন নাগরিকদের ঐক্য ও দেশপ্রেম। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হুমায়ুন চিশতি, এটিএন বাংলা।
বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ। ৭১-এ ২৫শে মার্চ কাল রাতে ধ্বংসস্তূপ থেকে উঠে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণায় বদলে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। মানুষের কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও জানান তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। সুষ্ঠু নির্বাচন আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এই সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ৭১-এ যে স্বাধীনতা এসেছে, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় বিএনপি হতাশ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বর থেকে জুনের যে কথা বলা হয়েছে তা কোনোভাবেই রোডম্যাপ হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা ও দ্রুত জাতীয় নির্বাচন ছাড়া দেশে যে সংকট সৃষ্টি হচ্ছে তার সমাধান সম্ভব নয়। রিপোর্ট মইনুল আহসানের। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরুত্তমের সমাধিতে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 54 বছরেও গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন, একটা মুক্ত, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় রয়েছে, অন্তর্বর্তী সরকারকে তা দূর করতে হবে। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় হতাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইতিহাস বিকৃত করেছে। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও বিচার শেষে জামাতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পল্টনে ঢাকা দক্ষিণ জামাতে ইসলামী আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার না করে নির্বাচন করলে তা হবে শহীদদের রক্তের সাথে ধোঁকা দেয়া। একই সাথে ফ্যাসিবাদের মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ মার্কা কোনো নির্বাচন এ জাতি আর দেখতে চায় না বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। যারা আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন চাইছে তাদের কঠোর সমালোচনা করেন তিনি। আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না, আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন, সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না। প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 1টায় চায়না সাউদার্নের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সময় বিকেল 4:15টায় দেশটির হাইনান প্রদেশে পৌঁছান তিনি। আগামীকাল প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। এরপর 28 মার্চ সকালে চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এই সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। 29 মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছে সরকার। দুর্নীতি আর বিনা টিকিটে ভ্রমণের কারণে রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারে ঈদ যাত্রায় 2.5 লাখ যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করবে। এর ফলে রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ জমা না হলেও রেলওয়ের কর্মচারীদের পকেটে ঢুকবে প্রায় 8 কোটি টাকা। মিজান শাহজাহানের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে পরিবার পরিজন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া এসব যাত্রী বলছেন, স্বস্তির জন্যই তাদের পছন্দের শীর্ষে রেলপথ। ঈদের মধ্যে সবারই গ্রামের বাড়িতে আনন্দটা থাকে, সো আমারও গ্রামের মধ্যে অনেক ভালো লাগে।
বিনা টিকিটে যাত্রী ভ্রমণ ঠেকাতে স্টেশনের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে রেলওয়ে। তবে যাত্রী কল্যাণ সমিতি বলছে, আগামী শুক্রবার থেকে তীব্র চাপ শুরু হলে এভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০,০০০ যাত্রী ট্রেনের সাথে করে বাড়ি যাবে। বিনা টিকিটে যাতায়াত করবে আরো প্রায় ২.৫ লাখ যাত্রী। চেকারদের যাত্রী প্রতি গড়ে ৩০০ টাকা হারে ৭ থেকে ৮ কোটি টাকার মতো ঘুষ দিতে হবে। তিনি আরো বলেন, এবারের ঈদযাত্রায় ঢাকার বিভিন্ন গণপরিবহনে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হবে। রেলে কালোবাজারি ঠেকিয়ে ন্যায্য মূল্যে টিকিট নিশ্চিতে অনলাইন ব্যবস্থা। তবে এ নিয়েও অভিযোগ আছে যাত্রীদের। প্রত্যেকটা টিকিটে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাই, বাট আপনি যেই প্রেস করবেন কোনো টিকিটই হচ্ছে আপনি তখন কাটতে পারবেন, অলরেডি সেটা বুকিং হয়ে গেছে। কমলাপুর স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথ উপদেষ্টা বলেন, এসব সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। চলন্ত ট্রেনে পাথর মারার কারণে যাত্রী আহত হওয়ার ঘটনা নতুন নয়। এবারের ঈদযাত্রায় যারা বাড়ি ফিরছেন তারা বলছেন যে ট্রেন ভ্রমণ সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ বলেই তারা এই বাহনকে বেছে নিচ্ছেন। কিন্তু পথে যেন পাথর ছুঁড়ে আহত হওয়ার মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টি কর্তৃপক্ষ নজর দেবেন, এমনটি প্রত্যাশা ঈদে ঘরমুখো মানুষের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। ঈদকে ঘিরে রমজান মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসছে দেশে। উৎসবকে রাঙাতে পরিবার পরিজনের কাছে এবার অন্য সময়ের চেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন তারা। চলতি মাসের প্রথম ২৪ দিনে $২৭০ কোটি প্রবাসী আয় এসেছে, যা মাস শেষে $৩০০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশি মালিকানায় মানি এক্সচেঞ্জ হাউস চালুর পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে পরিবারের সদস্যদের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণের অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে 11, দ্বিতীয় সপ্তাহে 12 ও পরের দিনগুলোতে গড়ে প্রতিদিন $15 কোটি সমপরিমাণ অর্থ দেশে এসেছে। অর্থনীতি স্থিতিশীল হতে থাকায় প্রবাসীরাও এগিয়ে আসছেন। এসব কারণে রেমিটেন্স হাউসগুলোতেও ব্যস্ততা বেড়েছে। খুশিতে আমরা ফ্যামিলির খরচা সহ যাকাত ফিতরা বা অন্যান্য খরচের টাকা দেশে পাঠাই। আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবদেরকে ট্রিট দেওয়া থেকে শুরু করে সবকিছুতে আমাদের প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠানো হচ্ছে। প্রচুর রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর কারণে বাংলাদেশের সার্বিক যেই রেমিটেন্সের ফ্লো আছে সেটা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম 15 দিনে $166 কোটি প্রবাসী আয় দেশে আসে, আর সবশেষ 24 মার্চ এর পরিমাণ বেড়ে দাঁড়ায় $270 কোটিতে। ফলে রমজান মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসছে। বাংলাদেশি মালিকানার রেমিটেন্স হাউসের এস্টাবলিশমেন্টের প্রয়োজন আছে। এই রেমিটেন্স হাউসগুলো অ্যাটলিস্ট এই 8 থেকে 10টা দেশে আমাদের নিজস্ব মালিকানাই করতে পারি, এবং এই রেমিটেন্স পাঠানোর ইয়েটাকে যদি আমরা ফ্রি করতে পারি, এটাকে আমরা ভর্তুকি দিলাম, আমরা তো ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু ওই জায়গাটাতে আমরা এটাকে ভর্তুকি দিলাম। মার্চ মাস শেষে একক মাস হিসাবে মোট রেমিটেন্সের পরিমাণ $300 কোটি ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। এতে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে বলেও মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াথের স্যাফরন গোট মিল্ক সোপের নিম্নমানের উপাদান ব্যবহারে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহের। র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। বিএসটিআই এর মহাপরিচালকের অভিযোগ, শুধুমাত্র অর্থ উপার্জন করতে প্রতিষ্ঠানটির এমন প্রতারণা। গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াথের অনিয়ম নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এই জীবনের সবথেকে ভালো সাবান হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক সোপ। প্রতারণার জন্য দক্ষ কাশ্মীরি বিউটির মালিক জিনিয়াত জাহান ইমা কাশ্মীরি জাফরান ও খাঁটি ছাগলের দুধ দিয়ে নিজস্ব কারখানায় মানসম্মত সাবান বানানোর কথা বললেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপাদান ও কেমিক্যাল। বিএসটিআই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রেড 2 ক্যাটাগরির টয়লেট সাবানে টোটাল ফ্যাটি ম্যাটার বা TFM
মোট সাবানের 70% থাকার কথা থাকলেও নমুনা পরীক্ষায় মিলেছে 21.32 ভাগ। একইভাবে ম্যাটার ইনসলিউবল ইন অ্যালকোহল সর্বোচ্চ 3% বিপরীতে মিলেছে দ্বিগুণেরও বেশি 7.18%, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে সেটাকে আমি ডিটেক্ট করছি কি দিয়ে, ইনসলিউবল ইন অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে টেস্ট করে আমরা এটা পাচ্ছি 7.18। এর মাধ্যমে হবে কি যে একটা নির্ধারিত সময় পরে দেখা যাবে যে স্কিনে র্যাশ উঠবার সম্ভাবনা থাকবে এবং ইচিং, মাঝে মধ্যে ইরিটেটিং যে একটা সেন্সেশন, সেই সেন্সেশনটা আসবার সম্ভাবনা রয়েছে। এই স্যাফরন গোট মিল্ক সববার যেটা আমরা পেলাম, আমার হাতে যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা নট আপ টু দ্য মার্ক। কোনো সাবান যদি নিম্নমানের হয় আপনার স্ক্যারফিটি হবে, শরীরে ফুসকা পড়ে যেতে পারে, শরীর প্রচন্ড চুলকাবে, আপনার ড্রাইনেস তৈরি হবে, আপনার এক ধরনের এই থেকে আপনার স্কিনের উপর মারাত্মক এফেক্ট হবে এবং দীর্ঘমেয়াদী নিম্নমানের এই ধরনের পণ্য ব্যবহার করলে তো আপনার কার্সিনোমা, ক্যান্সার হয়ে যেতে পারে। ভোক্তার সাথে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সাবানের যেই কোয়ালিটি থাকার কথা, যেটা লেখা আছে, সেই কোয়ালিটি তারা মেনটেন করছে না এবং তার চেয়ে অনেক নিম্নমানের কোয়ালিটি সাবান তারা বাজারজাত করছে। তো যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে এটা আমাদের নজরে এসেছে, আমরা এটা তাৎক্ষণিকভাবে আজকালকের মধ্যেই আমরা এই কোম্পানির সাবানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমাদের যে আইনে যেই শাস্তির বিধান রয়েছে আমরা সেভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করব। শুধু সোশ্যাল মিডিয়া বা অনলাইনে নয়, রাজধানীর অভিজাত বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কও চট্টগ্রামের শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে মানহীন, মানবদেহের জন্য ক্ষতিকারক স্যাফরন গোট মিল্ক সোপ। এই সাবানটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এভাবেই লোগো থাকবে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানী বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলো। বিশেষ করে নামি দামি ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি, তবে সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটা করছে সবাই। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা পরিস্থিতির কারণে সন্ধ্যার পর বেচা বিক্রি কিছুটা কম হয়। খায়রুল ইসলামের রিপোর্ট। ঈদ আসতে বাকি আর মাত্র কয়েকদিন, আর এই ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। শপিং মল ও বিপণী বিতানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছেলেদের জিন্স প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি। ঈদ উপলক্ষে পরিবারের সবার ও নিজের জন্য কেনাকাটা করতে পেরে খুশি অনেকেই। তবে গতবারের চেয়ে পণ্যের দাম কিছুটা বেশি বলেও অভিযোগ তাদের। প্রাইস গত বছরের তুলনায় প্রাইস একটু বেশি, অলমোস্ট আপনার যে কোনো প্রোডাক্ট এভারেজ যদি হিসাব করেন আপনার 20% থেকে 30% প্রাইসটা বেশি। জামা, জুতা যা যা লাগে তাই কিনছি। এই যে বাচ্চা, ওয়াইফ, তারপরে যে মেয়ে, এদের জন্য আর কি, নিজের জন্য, বাবা মার জন্য প্রাইস ভালো। এখনো আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ অনেক বিক্রেতা। তবে বেশি বেচা বিক্রি হচ্ছে ব্র্যান্ডের শোরুমগুলোতে। আবার অনেকের অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় নিরাপত্তার কারণে সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকে। বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। আমাদের এখন শেষ সময়ে কাস্টমাররা যাদের যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে বা গিফটের জন্য, নিজেদের জন্য সবাই এখন কালেক্ট করে নিচ্ছে। আইন শৃঙ্খলার মানে বিপর্যয় হওয়ার কারণে মানুষ রাস্তা বের হতে চায় না। সন্ধ্যার পরে তো কাস্টমারই পাই না, আমরা বসে থাকি। ঢাকা শহরে যে ছিনতাই, সেটার জন্য ভয়ে মানুষ বেরো হয় না। টাকা পয়সা নিয়ে বেরোবে, জামা কাপড় নিয়ে বেরোবে, যে জানে রিস্ক কে নিবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ ছাড়ের কথাও জানান দোকানিরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের উদ্যোগে সারা দেশের 300 চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের চিফ মোতওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুন। উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মাহবুব আনোয়ার, তথ্য ও গণসংযোগ আমিরুল মোমিনিন মানিক,
উপপরিচালক বিপণন ডাক্তার আবুল তৈমুর চৌধুরী সহ হামদারদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে অ্যাঞ্জো ফার্নান্দেজের গোল। এরপর ১ গোল শোধ করে ব্রাজিল। যদিও লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা সহ নিয়মিত একাদশের একাধিক ফুটবলার ছিলেন না ব্রাজিলের বিপক্ষের ম্যাচে। তবে ৩৭ মিনিটে অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার ও জিউলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। একই সাথে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপও নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। গভীর শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ রাজনীতিবিদদের। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সংকট সমাধানে দ্রুত ভোটের তারিখ ঘোষণার দাবি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবার আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।